Sun is eternal in the earth or in this planet. Death is eternal. Death is eternal. মৃত্যু একটা শাশ্বত সত্য। Death is an eternal truth. এটা ভালো এক্সাম্পল হয়েছে। Okay, Miss Nipa, can you hear us? Please turn on the microphone. Miss Nipa, can you hear us? Yes, sir. Okay, so বলেন দেখি, আপনি আই থিঙ্ক এই ক্ষেত্রে মিসিং যাচ্ছেন যে আসলে কি হচ্ছে, রাইট? আমরা গতদিনে কিন্তু একটা প্যাসেজ পড়েছি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যেটা লেখা হয়েছিল আর্নেস্ট হেমিংওয়ে দ্বারা। সেখান থেকে বেশ কিছু ভোকাবুলারি নেওয়া হয়েছিল, সেগুলো হচ্ছে কুইজ আকারে দেওয়া হচ্ছে, যেটা সাবমিট করেছেন কিন্তু অলরেডি মেসেজ। আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার আমি একটা ঠিক করি আর আমি হঠাৎ করে কলেজে দেন ঢুকেছিলাম আর এর কারণে দেন আপনাকে টেস্ট করা। আমি একটু ব্যস্ততার জন্য আর মানে এখানে জয়েন করতে পারি। আপনি কি দেখেছেন এই যে এখন কিন্তু যেগুলো জিজ্ঞেস করা হচ্ছে সেগুলো কিন্তু ওই যে মিস্টার আমিনুল এবং মিস্টার সিফাত সাবমিট করেছেন, সেখান থেকে হচ্ছে। আপনি একটু দেখেন সেটা, তাহলে আই থিঙ্ক আপনার জন্য কিছু ভোকাবুলারি হেল্প হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। সো তারপর হচ্ছে বেইট। বেইট শব্দটা আপনারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পাবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ বেইট? What is bait? B-A-I-T. Top, sir. টোপ দেওয়া। ইয়েস, টোপ। বেইট হচ্ছে টোপ। ওকে, এটা শুধু মাছ ধরা টোপ না, আমরা ওই জীবনের ক্ষেত্রেও তো বলি যে এটা লোভ হচ্ছে একটা টোপের মতো। শুনি, সেন্টেন্স শুনি। I can bait my girlfriend for marry me. Okay, that's an interesting example. Mr. Aminul, শুনি। Fishing bait is essential for catching fish. Okay, fishing bait is essential for catching fish. Okay, that's an interesting one. All right, তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেইল। T-R-A-I-L. Less. এখন এটা না, এটা লেজ না। T-R-A-I-L হচ্ছে পথ, T-A-I-L হচ্ছে টেইল। আই থিঙ্ক মিস্টার সিফাত আপনি বোধহয় ভোকাবুলারিটা ভুল তুলেছেন। হ্যাঁ, ট্রেইল কি ছিল? পথটা ট্রেইল মেবি ছিল না, T-A-I-L ছিল, টেইল ছিল। টেইল হচ্ছে লেজ, আর ট্রেইল যেটা লিখেছেন শব্দ ঠিক আছে, কিন্তু এটা বোধহয় প্যাসেজে ছিল না। T-R-A-I-L মানে হচ্ছে পথ। The টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি যেটা একটা অর্থ লিখেছেন পথ ইজ ওকে। ওকে, তাহলে অ্যাপ্রেন্টিস, নতুন শব্দ। অ্যাপ্রেন্টিস কি জিনিস? শিক্ষানবিশ। শিক্ষানবিশ মানে স্টুডেন্ট টাইপের, শিষ্য, সহজ কথায়। শুনি, সেন্টেন্স শুনি। When my cousin work in army, she have many apprentices. অ্যাপ্রেন্টিসেস, শেষে এস আছে। Apprentices. ওকে, very good. Doctors or engineers, they should apprentice. Their apprentice is mandatory. They should, বুঝিনি শেষটুকু। Doctors or engineers, they have to obey apprentice. Obey apprentice, তাদেরকে শিষ্যদের মানতে হয়। কেমন হয়ে গেল? বাংলা বোঝান দেখি। তাদের স্যার যে অ্যাপ্রেন্টিসটা বাধ্যতামূলক। ওকে, অ্যাপ্রেন্টিসশিপ, সেটার টার্মটার নাম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ মাস্ট ফর দ্য ডক্টরস এন্ড দে আর কল্ড দ্য ইন্টার্ন ডক্টরস। তার এখানে মাস্ট না দিয়ে ম্যান্ডেটরি দিলে কি বলা হবে স্যার? হ্যাঁ অবশ্যই, ইট ইজ ম্যান্ডেটরি। অ্যাপ্রেন্টিসশিপ ইজ ম্যান্ডেটরি ফর দ্য ডক্টরস, অবশ্যই বলা যায়। ওকে, সো এবার হচ্ছে আপনাদের কাছ থেকে শুনবো ওল্ড ম্যান এন্ড দ্য সি নিয়ে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট লিখেছেন মিস্টার সিফাত। সো লেট আস হিয়ার ফ্রম হিম। এন্ড মিস্টার আমিনুল স্ক্রিপ্ট পাইনি আপনার কাছ থেকে, সো আই উইল নিড দ্য স্ক্রিপ্ট। Sorry sir, last 2 days I outside home. ওকে, সো আপনার স্ক্রিপ্ট অনুযায়ী দেখি, একটু ট্রাই করেন দেখি, বলেন। আর্নেস্ট হেমিংওয়েজ লাস্ট নভেল। এই স্ক্রিপ্ট তো 1 ঘন্টা আগে লিখছি।
এটা দেখেই ট্রাই করেন, কিন্তু চেষ্টা করবেন নিজে নিজে এটা সেটাকে একটু অ্যাড করার জন্য। Okay. Thank you for this opportunity. Last session, we read The Old Man and the Sea, the famous fiction of Ernest Hemingway. This fiction shows the old man and the nature relationships. The passage shows Santiago struggling against the sea and preserving. The depth and dynamism of the relationship between Santiago and his apprentice. অ্যাপ্রেন্টিসশিপ, Apprenticeship. তারপর Apprenticeship. His name is Manolin. The old man and his apprentice 84 days to try catch fish, but they are failed. When 85 days, the old man Santiago catch a fish. He is called marlin. But they not successful. He is successful to sell this. The passage ends with the economic aspects of man as well as the realities of the nature. This simple yet profound work by Hemingway explore the human and human's psyche. That's all for me, sir. অলরাইট, থ্যাংক ইউ Sorry, সো মাচ। sorry, I know that. I know যে lazy. ট্রাই যেটুকু করেছেন এখানে, ব্যাপার হচ্ছে নিচ থেকে আরেকটু ট্রাই করলে ভালো হতো, যেমন সাইকি, তারপর হচ্ছে ডাইনামিক্স, এই টার্মগুলো যখন আপনি বুঝে বলবেন তখন কিন্তু শুনতে আরো ভালো লাগবে। ঠিক আছে, ওকে। Okay. সো হোয়াট অ্যাবাউট ইউ মিস্টার আমিনুল? স্যার আমি তো লিখতে পারি না। এরপর থেকে কিন্তু মিস করা যাবে না, লিখতে হবে, প্রেজেন্টেশন এখানে করতে হবে, ঠিক আছে? তো আজকে যেটা পড়ে আমরা হচ্ছে হেমিংওয়ে চ্যাপ্টারটা শেষ করব, সেটা হচ্ছে তার লেখা স্টাইল। গতদিন আপনাদের একটা কথা বলেছিলাম, মনে আছে? যে হেমিংওয়ে লেখা স্টাইলটা হচ্ছে একটা সাটল ওয়েতে লেখা হয়, মানে উনি কিন্তু ওই যে মৃত্যুর ব্যাপারটা বিশেষ করে, যে উনি যখন লিখেছেন সান্তিয়াগো মারা যাচ্ছে, ডিরেক্ট কিন্তু লেখেন, উনি বলেছেন যে ওনার কাশির সাথে রক্ত আসছে, বাট হি ইজ নট টেলিং দ্য বাই, উনি এটা লুকাচ্ছেন। এই স্টাইলটাকে খুব মানে ফেমাস একটা স্টাইল, এটাকে বলা হয় আইসবার্গ থিওরি। তো এটা নিয়ে আমরা পড়বো, আপনাদেরকে অলরেডি প্যাসেজটা দিয়েছি। সো আমাদের যে সাইলেন্ট আজকে স্পিকার আছেন, মিস নিপা, আর ইউ দেয়ার? প্লিজ টার্ন অন দ্য মাইক। ইয়েস স্যার। আপনাকে দিয়ে শুরু করব। সো বাকিটা তো পার্টিসিপেট করেছেন, আপনার পার্টিসিপেশন এটা দিয়েই শুরু হবে। সো বের করে ফেলেন, তিনজনই বের করে ফেলেন, এবং মিস নিপা পড়া শুরু করেন। এটাকে বলা হচ্ছে দ্য আইসবার্গ থিওরি, এবং এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই ভদ্রলোক ছিলেন কিন্তু পেশাটা কি ছিল বলেন দেখি, রাইটার ছাড়া? মিস্টার আমিনুল, মিস্টার সিফাত, হেমিংওয়ের পেশা কি ছিল? What was his profession? Journalist. জার্নালিস্ট। এবং এই জার্নালিস্টের লেখা স্টাইলটা উনার এসেছে এখানে, বারবার এসেছে। ওকে, সো রেডি ফর রিডিং? মিস নিপা, cannot hear you. স্যার আমি আছি, বাট একটু নেটের প্রবলেম হচ্ছে, তো ঢুকতে সময় লাগছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি ওপেন করে হ্যান্ড রেজ করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনি ওপেন করতে পেরেছেন। এন্ড এই ফাঁকে হচ্ছে দেখি মিস্টার সিফাত স্টার্ট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস নাসরিন, ওয়েলকাম ব্যাক। ওকে মিস্টার সিফাত একটু পড়েন দেখি ফার্স্টে প্যারাটা। Okay. দ্য আইসবার্গ থিওরি। The iceberg theory is the writing style of American writer Ernest Hemingway. Influenced by his journalist
journalistic career. Hemingway contended that by omitting superfluous and extraneous matter, writing becomes more interesting. When he became a writer of short stories, he retained the minimalistic style, focusing on surface elements without explicitly discussing the underlying themes. Hemingway believed the true meaning of a piece of writing should not be evident from the surface story. Rather, the crux of the story lies below the surface and should be allowed to shine through. Critics such as Jackson Benson claim that his iceberg theory, also known as the They theory should of agree. omission, in combination with his distinctive clarity of writing, functional as a means to Functioned. distance functioned as a means to distance himself from the characters he created. All right, thank you. So let's see what we have until now. দেখি কি অবস্থা। আইসবার্গ থিওরি। আইসবার্গ জিনিসটা হচ্ছে বরফের পাহাড়। নাম শুনেছেন আগে? আইসবার্গ? Yes, sir. টাইটানিক কিন্তু এরকমই একটা আইসবার্গের ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। এটা স্পেশালিটিটা হচ্ছে এই বরফের পাহাড়টার সামান্য একটু অংশ পানির উপর থাকে, যেটা দেখলে মনে হবে যে খুব ছোট একটা জিনিস, বরফের টুকরা, কিন্তু নিচে বিশাল পাহাড়। আর্নেস্ট হেমিংওয়ে রাইটিং স্টাইলটাও কিন্তু ঠিক তেমনই, যে ওনার লেখাটা আপনি যেটা পড়ছেন দেখে মনে হবে খুব ছোট একটা বই, অনেক কম লেখা, কিন্তু এটার অর্থটা অনেক গভীর। The iceberg theory is the writing style of American writer Ernest Hemingway, influenced by his journalistic career. Hemingway contended that by omitting superfluous and extraneous matter, writing becomes more interesting. When he became a writer of short stories, he retained this minimalistic style, focusing on surface elements without explicitly discussing the underlying themes. Hemingway believed the true meaning of piece of writing should not be evident from the surface story. Rather, the crux of the story lies below the surface and should be allowed to shine through. Critics such as Jackson Benson claim that his iceberg theory, also known as the theory of omission, in combination with his distinctive clarity of writing, functioned as a means to distance himself from the characters he created. Okay. এই আইসবার্গ থিওরিটা হচ্ছে আমেরিকান রাইটার আর্নেস্ট হেমিংওয়ের লেখা স্টাইল, যেটা ওনার জার্নালিস্টিক ক্যারিয়ার দ্বারা অনুপ্রাণিত, ওনার যে সাংবাদিক ক্যারিয়ারটা আছে। হেমিংওয়ে এটা কন্টেন্ট করেছেন, যে কন্টেন্ট করা মানে কি? ডু উই নো কন্টেন্ট কি হতে পারে? স্যার সূচিপত্র না স্যার, কন্টেন্ট। অ্যাকচুয়ালি না, কন্টেন্ট এটা উনি কন্টেন্ট করেছেন মানে উনি এটা বলেছেন বা ধারণ ব্যাখ্যা করেছেন, কনভে করেছেন, বুঝিয়েছেন, যে কিছু জিনিস বাদ দিয়ে, অমিট মানে হচ্ছে বাদ দেওয়া। এখন কি বাদ দিবে? সুপারফ্লুয়াস এবং এক্সট্রানিয়াস, এই দুটো আমাদের জন্য একটা দুটো নতুন শব্দ, রাইট? সুপারফ্লুয়াস এবং এক্সট্রানিয়াস লেখার মধ্যে অনেক সময় থাকে না, আমাদের লেখাতে তো থাকে হচ্ছে অতিরঞ্জিত এবং মানে এক্সট্রা লেখা থাকে, বলার সময় আমরা কিন্তু গুছিয়ে বলি না, অনেক বাড়তি কথা বলে ফেলি। এগুলো হচ্ছে এক্সট্রানিয়াস আর হচ্ছে সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে হচ্ছে এক্সেস বা এক্সট্রা লেখা, আর এক্সট্রানিয়াস মানে হচ্ছে ইরিলিভেন্ট লেখা। ইরিলিভেন্টের বাংলাটা কি জানো? অপ্রাসঙ্গিক, রাইট? এক্সট্রানিয়াস তাহলে হচ্ছে কি? অপ্রাসঙ্গিক, আর সুপারফ্লুয়াস হচ্ছে অতিরিক্ত। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? Yes, sir. শোনা যায়। তাহলে সুপারফ্লুয়াস মানে কি বলেন মিস্টার সিফাত? অতিরঞ্জিত। সরি, অতিরঞ্জিত। অতিরিক্ত। অতিরঞ্জিত না, অতিরিক্ত লেখা, অতিরিক্ত। এক্সট্রা। আর এক্সট্রানিয়াস? সরি স্যার। এক্সট্রানিয়াসটা কে বলতে পারবেন বলেন? আরো তিনজন মানুষ আছেন।
এক্সট্রেনিয়াস মানেটা বলেছি একটু আগে। এক্সট্রেনিয়াস এটা মানে হচ্ছে irrelevant, অপ্রাসঙ্গিক। অলরাইট, just give me a moment to catch my breath. Okay, thank you for your patience. So অতিরিক্ত লেখা বাদ দিলে লেখাটাকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং করা যায়। উনি ওনার যে মিনিমালিস্টিক স্টাইলটা ছিল, মিনিমালিস্টিক মানে হচ্ছে একদম ছিমছাম গোছানো লেখা স্টাইলটা, সেটা রিটেন করেছেন, ধরে রেখেছেন। উনি ফোকাস করেছেন সারফেস এলিমেন্টস এর উপরে। সারফেস এলিমেন্টস হচ্ছে যা দেখা যায় আপাত দৃষ্টিতে সামনে আছে, উইদাউট এক্সপ্লিসিটলি ডিসকাসিং দ্য আন্ডারলাইন থিমস। সরাসরি ভেতরকার যে থিম আছে সেটা নিয়ে উনি এক্সপ্লিসিটলি খোলাখুলি আলাপ করছেন না, ডিসকাস করছেন না। I beg your pardon. Okay. হেমিংওয়ে এটা বিশ্বাস করতেন যে একটা লেখার, এ পিস অফ রাইটিং, একটা লেখার আসল মানেটা এর সারফেস স্টোরি থেকে এভিডেন্ট হবে না, দ্যাট মিনস বোঝা যাবে না, প্রতীয়মান হবে না। সারফেস স্টোরিটা হচ্ছে যেটা আপনি বইয়ের পাতায় পড়ছেন, বরঞ্চ ক্রাক্স অফ দ্য স্টোরি, গল্পের যে মোড় আছে, আমরা সিনেমা যখন দেখি এখানে টুইস্ট থাকে না, হঠাৎ করে দেখায় যে নাক দেখলাম আমরা মরে গেছে, হঠাৎ করে দেখি যে নাক জ্যান্ত হয়ে ফিরে আসছে, এরকমটা কি হয়? দেখেছেন? জি স্যার, দেখেছি। সো গল্পের ক্ষেত্রে ওটা টুইস্ট, সিনেমার ক্ষেত্রে, আর গল্পের ক্ষেত্রে ক্রুক্স অফ দ্য স্টোরি। তো এই যে টুইস্টটা আছে সেটা বিলো দ্য সারফেস, এই লেখার ভেতরেই লুকিয়ে থাকবে, এবং সেটাকে শাইন থ্রু, সূর্যের আলো যেমন মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে শাইন করে, তো ওই গল্পের লুকোনো জায়গা থেকে তাকেও আলো ছড়ানোর সুযোগ দিতে হবে। ক্রিটিক্স, ক্রিটিক কারা নাম শুনেছেন? ফিল্মের ক্ষেত্রে আছে, কিন্তু বই, সিনেমা এগুলোর ক্ষেত্রে কিন্তু সমালোচক। ক্রিটিক্স শব্দটা আছে। কারা এরা? সমালোচক। 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 কাজ হচ্ছে একটু ভালো কাজ, সমালোচনা করা এই দিক থেকে। তো তাদের মতো ক্রিটিক যেমন জ্যাকসন বেনসন নামে একজন আছেন, উনি এটা দাবি করেছেন যে ওনার আইসবার্গ থিওরি, যেটাকে আবার থিওরি অফ অমিশন, অমিশন মানে বলেছিলাম বাদ দেওয়া, এই নামে পরিচিত ওনার লেখা স্টাইলটা আর কি, এটা বলেছেন ক্রিটিক জ্যাকসন। উনি এটা বলেছেন যে এটার সাথে যখন ওনার ডিস্টিংটিভ ক্ল্যারিটি অফ রাইটিং থাকে, মানে ওনার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ডিস্টিংটিভ মানে স্বতন্ত্র। এখন এই স্বতন্ত্র বৈশিষ্ট্যটা কি? তার লেখা একটা ক্ল্যারিটি আছে, স্পষ্টতা আছে, স্বচ্ছতা আছে। এবং এটা কি কি হিসেবে কাজ করেছে ওনার আইসবার্গ থিওরির সাথে মিলে, যে উনি বইতে যে ক্যারেক্টার গুলো তৈরি করেছেন সেগুলো থেকে নিজেকে আলাদা রাখতে পারেন। এখন এই কাজটা কিন্তু বাংলাদেশে হুমায়ুন আহমেদ একটা কাজ করেছিলেন। আপনারা কি আজ রবিবার নাটকটার নাম শুনেছেন? বাকের ভাই। জি স্যার, শুনেছি, অনেক আগের। বাংলাদেশে কিন্তু এই নাটকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, যে শেষ পর্বে যে বাকের ভাইয়ের ফাঁসি হলো সেটা নিয়ে কিন্তু প্রচুর আন্দোলন হয়েছিল। একটা কাল্পনিক মানুষ যার কোনো অস্তিত্ব নাই। এখন খেয়াল করে দেখেন, হুমায়ুন আহমেদ কিন্তু চাইলে পারতেন, যখন টের পেলেন যে ফাঁসি হচ্ছে, উনি তো নিজেই লিখছেন রাইট, বাকের ভাই সবার প্রিয় ক্যারেক্টার, কিন্তু উনি ক্যারেক্টারকে ফাঁসির হাত থেকে কিন্তু বাঁচান নাই, পারতেন না চাইলে লিখে দিতেন। জি স্যার। কিন্তু উনি কি করেছেন, ওনার ক্যারেক্টার থেকে, ওনার নিজের ক্রিয়েট করা ক্যারেক্টার থেকে উনি নিজে দূরত্ব বজায় রেখেছেন।
ফেভারিট বানান নাই, যে বাকের ভাই দোষী সাব্যস্ত হয়েছে, ওনার ফাঁসি হবে, শেষ। উনি ওই জায়গায় একটা অ্যাটাচমেন্ট তৈরি করেননি। এখানে সেম কথা বলা হয়েছে যে উনি এই স্টাইলটা প্রবর্তন করেছেন যাতে করে উনি যে ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেছেন সেগুলো থেকে যাতে নিজের পার্সোনাল অ্যাটাচমেন্টটা একটু দূরে রাখতে পারেন। যে ফেভারিট ক্যারেক্টার বানালাম দেখে ওকে মানে যত কিছুই হোক, যে সিনেমার মতো 22টা গুলি খাওয়ার পরও সে বেঁচে থাকে, ফাইট করে, এই জিনিসটা যাতে না হয়, এই হচ্ছে ব্যাপার, অতিরঞ্জিত যাতে না হয়ে যায়। ওকে, তারপর মিস্টার আমিনুল পড়েন দেখি নিচের অংশটুকু। হেমিংওয়ে নিজের থিওরিটাকে এভাবে লিখেছেন। Yes, sir. Hemingway summarizes his theory as follows: if a writer of prose knows enough of what he is writing about, he may omit things that he knows, uh, and the reader, if the writer is writing truly enough, will have a feeling of uh, those things as strongly as though the writer had started them. The dignity of movement of an iceberg is due to only one eighth of it being above water. A, write, a writer who omits things because he does not know them only hollow pieces hollow places in his writing. purpose in this writing. তারপর এটা কোথায় লেখা হয়েছে, হেমিংওয়ে কোথায় লিখেছেন? Ernest Hemingway in Death in ডেথ the ইন দি Afternoon. আফটারনুন নামে একটা লেখা আছে ওনার, সেখানে উনি এটা লিখেছেন। Yes. ওকে, সো উনি ওনার থিওরিটা সামারাইজ করেছেন খুব সুন্দর একটা উপায়ে। উনি যে কথাগুলো বলেছেন, আই থিঙ্ক আপনারা যদি বোঝেন সেক্ষেত্রে আপনাদের মনে হবে না ইটস ওকে। If a writer of prose knows enough of what he is writing about, he may omit things that he knows, and the reader, if the writer is writing truly enough, will have a feeling of those things as strongly as though the writer had stated them. ওকে, তো এখানে একজন প্রোজ রাইটার, প্রোজ হচ্ছে মানে কি, প্রোজ মানে জানেন হোয়াট ইজ প্রোজ? প্রোজ মানে হচ্ছে প্রবন্ধ, নন ফিকশন। একজন গদ্য লেখক, সরি এখানে হচ্ছে গদ্য হবে, গদ্য লেখক যদি জানেন যে আসলে উনি কি লিখছেন সেই ব্যাপারে যথেষ্ট জানেন, সেক্ষেত্রে উনি কিছু জিনিস অমিট করতে পারেন। অমিট মানে কি বলেছি? অমিশন বা অমিট করা, বাদ দেওয়া, ইয়েস। তো উনি কিছু জিনিস বাদ দিতে পারেন যেটা উনি জানেন, এবং ওই পাঠক বুঝতে পারবেন যদি রাইটার ট্রুলি এনাফ মানে মন থেকে লেখেন, সত্যিকার অর্থেই মন থেকে লিখে থাকেন রাইটার, তো রিডারের মধ্যেও ঠিক ওই ফিলিং গুলো আসবে যেভাবে রাইটার স্টেট করেছেন, বর্ণনা দিয়েছেন। সোজা কথায় উদাহরণ দিই, আমরা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠি, নাস্তা করি, গোসল করি, তারপর হচ্ছে কাজে যাই বা যাই করি। এখন আমরা যখন গল্পের বইগুলোতে পড়ি একটা মানুষের দৈনন্দিন কাজের বর্ণনা, সেখানে কি ওইভাবে দেয় সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, এই করি সেই করি, অত কিছু কি লেখা হয়? বলেন দেখি। নো, ওখানে লেখা থাকে, ধরেন একটা বয়স্ক লোক নিয়ে লেখা হয়েছে, বয়স্ক লোকটা সকালে ঘুম থেকে উঠে তিনি বারান্দায় যাওয়ার সময় টেবিলে রাখা চশমার দিকে হাত বাড়ালেন। এর মানে কি দাঁড়াবে? সে চোখে কম দেখে, রাইট? এখানে কিন্তু বইতে লেখা থাকবে না যে এই বুড়ো লোকটা চোখে কম দেখে, ওই চশমা দিয়ে বোঝাবে যে সে আসলে চোখে কম দেখে। এটা হচ্ছে থিওরি ফর্মেশন। এবং লেখক যদি ঠিকঠাক মতো লিখতে পারেন, বর্ণনা ঠিক রেখে লিখতে পারেন, আপনি নিজে ফিল করতে পারবেন উনি বাদ দিয়েছেন, কিন্তু আপনি লেখার মানেটা বুঝতে পারবেন, এটা বলেছেন। এবং এই জিনিসটা দ্য ডিগনিটি অফ মুভমেন্ট অফ অ্যান আইসবার্গ, এটার সাথে তুলনা দেওয়া হয়েছে একটা আইসবার্গের চলাচল। কিসের জন্য? যে আইসবার্গের মাত্র 8 ভাগের 1 ভাগ, একটা আইসবার্গকে যদি 8 ভাগ করা হয় তার মাত্র 1 ভাগ পানির ওপর থাকে। ওটার সাথে তুলনা দেওয়া হয়েছে যে আপনার
বইতে লেখা থাকবে জাস্ট হচ্ছে ওই আইসবার্গের জাস্ট একটা পার্ট, ওখান থেকে একটা বিরাট স্টোরি থাকবে গল্পের ভিতরে লুকানো। তবে এখানে একটা ব্যাপার আছে যে একজন রাইটার সে যদি ঠিক মতো না লেখে, শুধুমাত্র জিনিসপত্র বাদ দেয় এই কারণে যে সে জানে না, তার মানে হচ্ছে তার লেখার মধ্যে কিছু হলো প্লেসেস তৈরি হয়। হলো প্লেস মানে কি? হলো মানে কি? একটা টিউব ধরেন, একটা হচ্ছে বোতল, বোতলের ভিতর পানি নেই, তাহলে বোতলটা আসলে কেমন? একটা পাইপ, পাইপের ভিতর পানি নেই, কিছুই নেই, তাহলে পাইপটা কেমন বলতে পারবেন? জি স্যার। ফাঁপা, ফাঁপা। এটার তারপর ইংরেজিটাই হচ্ছে হলো, যেটার ভিতরে কিছু নাই। তো তার লেখার মধ্যে এরকম খালি জায়গা তৈরি হবে, আপনার মনে হবে যে রাইটার তো নিজে শিওর হয়ে লেখেন নাই, আপনার কাছে মনে হবে যে এখানে কিছু একটা নাই, কোন একটা ডিটেইল মিসিং আছে, কারণ রাইটার ঠিক মতো বুঝিয়ে লিখতে পারেননি। এটা হচ্ছে ব্যাপার। একটু বলেন দেখি, এবার আমাকে বলেন দেখি, সচরাচর আর্টিকেল বা প্যাসেজের চাইতে একটুখানি ডিফারেন্ট ছিল, রাইট? একটু না, বেশ অনেকখানি ডিফারেন্ট ছিল। স্যার। তো কেমন লেগেছে? একদম ফ্র্যাঙ্কলি বলেন দেখি, কঠিন, সহজ, অদ্ভুত, কেমন লেগেছে? স্টাইমিনুল বলেন কঠিন দেখি। স্যার, এটা একটু কঠিন। অবশ্যই কঠিন, এটা দিয়েছে ওই কারণে। মিস্টার সিফাত আপনি বলেন দেখি। জি স্যার, একটু ডিফারেন্ট। এখন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমন না যে এখান থেকে সবকিছু বুঝে ফেলবেন, এটার উদ্দেশ্য হচ্ছে মাঝে মধ্যে আমাদের নিজেদের স্কিলটাকে শার্প হয়েছে কিনা বোঝার জন্য একটু শক্ত জিনিস ট্রাই করতে হবে। যেমন মুরব্বীর আগে কি বলতো, দাঁত শক্ত করার জন্য কি খাইতে বলতো বলেন? বলতো না যে এটা খাইলে দাঁত শক্ত হবে? আখ, মানে ইয়েস, যেটাকে গ্যান্ডারি বলে। আখ। আখ খাইতে বলতো যে আখ ছিলে খাইতে হবে, আখ যদি নিজে দাঁত দিয়ে ছিলে খায় তাহলে দাঁত শক্ত হবে। সো এইটা ধরে নেন হচ্ছে আপনাদের স্যার ইংলিশ স্কিলের আমি জন্য এটা আখের মতো। হ্যাঁ মিস নিপা বলেন। স্যার শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, আমি আসলে হঠাৎ করে একটা কারণে অফলাইন হয়ে গিয়েছিলাম, যার আচ্ছা, কারণে আমি আসলে ক্লাসটাতে পুরোটা মিস করে ফেললাম। কি হলো আর কি না হলো আমি কিছুই বুঝলাম না। আর একটা কল আসছিল, যার কারণে একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। ওকে, হ্যাঁ এখন কি আপনি পড়া পরের হয়েছে অংশটা আমি মিস করেছেন এবং এক্সপ্লেনেশনটা, সেক্ষেত্রে সাজেশন থাকবে যে এটার যে লাইভ সেশনটা এসেছে সেটা একটু দেখে নেওয়ার জন্য, তাহলে এক্সপ্লেনটা বুঝতে পারবেন। এখান থেকে তেমন কোনো কাজ দেওয়া নেই, জাস্ট হচ্ছে ভোকাবুলারি কালেক্ট করতে হবে যেগুলো আপনাদের জন্য আননো, ঠিক আছে? এবং সবগুলো না, যেমন এখানে একটা কমন ওয়ার্ড এসেছে অমিশন বা অমিট, রাইট? অমিশনটা হচ্ছে নাউন ফর্মে আছে, অমিটটা হচ্ছে ভার্ব, হলো শব্দটা আছে। এই ধরনের কিছু ইন্টারেস্টিং শব্দ যেগুলো আমরা কিন্তু সামনে কোনো না কোনো জায়গায় পাবো, অবশ্যই পাবো, এগুলো একটু কালেক্ট করতে হবে, ঠিক আছে? ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফিল ফ্রি টু আস্ক। স্যার, এই ওয়ার্ড চেক করার জন্য কি গ্রামারলি ব্যবহার করা যাবে? ওয়ার্ড বা সেন্টেন্স চেক করার জন্য? ওয়ার্ড চেক করার জন্য গ্রামারলি লাগবে কেন? ওয়ার্ডের কি বানান ভুলের জন্য? হ্যাঁ, সেন্টেন্স সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্স চেক করার জন্য গ্রামারলি ইউজ করতে পারেন, ইটস এ গুড অপশন। স্যার, এটাই জানার ছিল। কারণ যন্ত্র কিন্তু গ্রামারে ভুল করে না, এটা একটা সুবিধা আছে। আপনি ভুল গ্রামার লিখতে পারেন, বানান ভুল করতে পারেন, বাট গ্রামারলি ইজ এ গুড ওয়ে। যদিও অনেকে বলে এটা আসলে বেসিক লার্নার যারা আছেন তাদের অভ্যস্ত করানোর জন্য এটা একটা দুর্বল জিনিস। কারণ ধরেন আপনি পারেন, আপনার টাইম বাঁচানো লাগবে এই কারণে আপনি গ্রামার ইউজ করছেন, ইটস ওকে। আপনি পারেনই না, আপনি গ্রামারের উপর ভর দিলেন, তার মানে হলো কি, ওই যে আমরা আমাদের মোবাইলে কিবোর্ডে অটো কারেকশন ইউজ করি না, জি। এটার কারণে কিন্তু আমাদের বানান ভুলগুলো জীবনে ঠিক হয় না। কারণ আমরা অপেক্ষাই করি যে মোবাইল আমাদের হয়ে বানান ঠিক করে দিবে, আমাদের লিখতে দিলে তখন আমরা বানান ভুল করে বসে থাকি। ওই ক্ষেত্রে এটা রকম। তো আশা করি পার্সপেক্টিভ ধরতে পেরেছেন। অ্যান্ড মিস নিপা, তাহলে আপনার জন্য কি করতে হবে, এটার যে লাইভ স্ট্রিমিংটা ছিল সেটা দেখে প্যাসেজটা বুঝতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, গুড নাইট। আল্লাহ হাফেজ, গুড নাইট। Okay, so the listeners from YouTube, বাজে ধরনের হচ্ছে ঠান্ডা লেগে গেছে। এনিওয়ে, আজকের প্যাসেজটা কেমন লেগেছে আপনাদের? একটু কঠিন, ওই যে বললাম আখের মতো, ইংলিশের দাঁতটা শক্ত হয়েছে, এটা ট্রাই করার জন্য একটা প্যাসেজ ছিল এটা। So I'll be back again in a new session in Saturday. So till then, stay safe, keep learning, and have a great